ভারতীয় সংসদ বা পার্লামেন্টের রাজ্যসভা আর লোকসভা মিলিয়ে টোটাল 790 জন এমপি। আর সারা দেশ চালানোর জন্য ভ্যারাইটিস টাইপের কাজ থাকে। এই সমস্ত কাজে যদি এই 790 জন মেম্বার মানে সবাইকে ইনভলভ করতে হয়, তাহলে কোনো কাজই ঠিকঠাকভাবে হয় না বা হবে না। এই জন্যই পার্টিকুলার বিভিন্ন কাজের দায়িত্ব কিছু এমপিদের একটা গ্রুপ বানিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়। বিভিন্ন কাজের জন্য এমপিদের বিভিন্ন গ্রুপ বানানো হয়। এমপিদের নিয়ে এই যে গ্রুপ বানানো হলো, এটাকেই বলা হয় কমিটি বা সমিতি। যেমন 2023-24 সালের বাজেটে বলা হয়েছিল পুরো দেশ জুড়ে 157টা নতুন নার্সিং কলেজ তৈরি করা হবে। এটাকে বাস্তবায়ন করার জন্য কোন ক্ষেত্রে কত খরচ হবে বা টোটাল কত খরচ হবে তা নিয়ে সমস্ত এমপিরা আলোচনা না করে কিছু এমপিদের নিয়ে একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয় এবং তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে আপনারা এটাকে এস্টিমেট করুন যে কত খরচ হবে বা কোথায় কি খরচ হবে। এই যে বিভিন্ন কাজের জন্য এই বিভিন্ন কমিটি তৈরি হয়, এদেরকেই বলা হয় পার্লামেন্টারি কমিটি বা সংসদীয় সমিতি। দেশের কাজের জন্য সংসদের ভেতরে এই গ্রুপ বা কমিটি তৈরি হয়, ওই জন্যই এর নাম হলো সংসদীয় সমিতি বা পার্লামেন্টারি কমিটি। এখন এই কমিটি মেইনলি দুই টাইপের হয়, স্ট্যান্ডিং কমিটি আর অ্যাডহক কমিটি। স্ট্যান্ডিং কমিটি আর অ্যাডহক কমিটি। সংসদে এমন কিছু কাজ থাকে যা সব সময় হয়, মানে প্রতি বছরই হয়। যেমন ওই যে বললাম যে একটা কমিটি বাজেটের পর এস্টিমেট দিল যে পুরো দেশে 200 ফ্লাইওভার তৈরির জন্য 4 লক্ষ কোটি টাকা খরচ হবে। তাহলে ওই কমিটি ঠিকঠাক এস্টিমেট করলো কিনা বা ওই কমিটির মেম্বাররা এস্টিমেটে বেশি বেশি খরচ দেখালো কিনা, সেই সমস্ত জিনিসও চেক করার জন্য কিছু এমপিদের নিয়ে আর একটা গ্রুপ থাকে বা একটা কমিটি থাকে, যেটাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। তারা চেক করে যে এই এস্টিমেট কমিটি যে রিপোর্ট দিল সেগুলো সব ঠিক আছে কিনা, বা আমাদের দেশের যে কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল আছে, যে সরকারের সমস্ত খরচের হিসাব রাখে, সে ঠিকঠাক খরচ রাখছে কিনা, এই সমস্ত কিছু চেক করে হলো পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, মানে এই কমিটির মেম্বাররা। তাহলে বাজেট তো প্রতি বছর হবে, এবার এই বাজেটের পরে এস্টিমেট কমিটি তাদের এস্টিমেট দেবে, সেটাও কি প্রতি বছর হবে। তারপর এস্টিমেট দেওয়ার পর সেটাকে চেক করার জন্য পিএসসি কমিটি প্রত্যেক বছরই চেক করবে। অর্থাৎ প্রতি বছরই বা সব সময় এই পিএসসি বা এস্টিমেট কমিটি এদের কাজ থাকেই। তো যে সমস্ত কমিটি সব সময়ের জন্য কাজে নিযুক্ত থাকে সেই সমস্ত কমিটিগুলোকে বলা হয় স্ট্যান্ডিং কমিটি। আর অ্যাডহক কমিটি কোনগুলো? কোনো একটা পার্টিকুলার কাজের জন্য কোনো একটা পার্টিকুলার কমিটি তৈরি করা হলো, সেই কমিটিগুলোকে বলা হয় অ্যাডহক কমিটি। কাজ মিটে গেলে ওই কমিটিগুলোকে আবার ভেঙে দেওয়া হয়। যেমন এর আগে যখন করোনা প্যান্ডেমিক চলছিল, তখন মেডিকেল ফিল্ডকে আরো স্ট্রং করার জন্য কিছু স্পেশাল কমিটি তৈরি করা হয়েছিল, সেগুলোই হলো অ্যাডহক কমিটি। এখন যেমন করোনা প্যান্ডেমিক চলে গেছে, ওই জন্য ওই কমিটিগুলোকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যে কমিটিগুলো সব সময় থাকে সেইগুলোকে বলা হয় স্ট্যান্ডিং কমিটি, আর কোনো পার্টিকুলার কাজের জন্য পার্টিকুলার কমিটি তৈরি করা হলো সেটাকে বলা হয় অ্যাডহক কমিটি। বিভিন্ন কাজের জন্য দেশের সংসদে বিভিন্ন কমিটি থাকবে, এটা সংবিধানে বলা রয়েছে। কিন্তু কি কি কমিটি থাকবে, কোন কোন কমিটিতে কোন কোন মেম্বাররা থাকতে পারে, কাদের কি কাজ, কতদিনের জন্য ওই মেম্বাররা থাকে, কমিটির মেম্বারদের কত পাওয়ার, সেই সমস্ত বিষয় সংবিধানে উল্লেখ করা নেই। এটা সংবিধান দ্বারা সংসদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে সংসদ যেমন চাইবে সেই রকম ভাবে কমিটি তৈরি করতে পারে এবং তাদেরকে সেই হিসাবে ক্ষমতা দিতে পারে, তাদেরকে সেই হিসাবে কাজ করাতে পারে। সেটা পুরোপুরি সংসদের যে অধ্যক্ষ তার উপর ডিপেন্ড করে। এখন বিভিন্ন কাজের উপর ভিত্তি করে লোকসভার এমপিদের নিয়ে লোকসভাতে আলাদা কমিটি তৈরি হতে পারে, রাজ্যসভার এমপিদের নিয়ে রাজ্যসভাতে আলাদা কমিটি তৈরি হতে পারে, অথবা লোকসভার এমপি আর রাজ্যসভার এমপিদের মিলিয়ে একটা কমিটি তৈরি হতে পারে, যেটাকে বলা হয় জয়েন্ট কমিটি বা সংযুক্ত সমিতি। পার্লামেন্টে যে দুই ধরনের কমিটি থাকে সেটা তো দেখলাম, একটা হলো স্ট্যান্ডিং কমিটি আর একটা হলো অ্যাডহক কমিটি। এবার এই স্ট্যান্ডিং কমিটির ভেতরেও ভাগ আছে। স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন রকমের হয়, মেইনলি 6 টাইপের স্ট্যান্ডিং কমিটি হয়। এই 6 টাইপের ভেতরে আমরা মেইনলি 3টে টাইপের বলতে পারি। কি কি? প্রথম হলো ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি, যেটা সরকারের খরচ টরচ বিষয়ে বিভিন্ন যে কমিটি সেগুলোকে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি বলে। এটা নিয়ে ডিটেলসে একটু পরে বলছি। ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি, ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি, মানে ডিপার্টমেন্টের কাজের জন্য বিভিন্ন যে দপ্তর, যেমন শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এই সমস্ত বিভিন্ন দপ্তরের কাজের জন্য যে সমস্ত কমিটি রয়েছে তাদের বলা হয় ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি। আর বাকি যে 4টে কমিটি রয়েছে সেই 4টেকে মিলিয়ে বলা হয় আদার স্ট্যান্ডিং কমিটি। তো এই 4টে কমিটি কি কি?
কমিটি টু এনকোয়ারি, কমিটি টু স্ক্রুটিনাইজ অ্যান্ড কন্ট্রোল, ডে টু ডে বিজনেস অফ দ্য হাউস কমিটি, আর হাউসকিপিং কমিটি বা সার্ভিস কমিটি। তো এই চারটে কমিটিকে নিয়ে একসাথে বলা হয় আদার স্ট্যান্ডিং কমিটি। তো এইগুলো এক এক করে দেখি। প্রথমে আছে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি। ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটির ভেতরে আবার তিন ধরনের কমিটি আছে, এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর পাবলিক আন্ডারটেকিং কমিটি। এস্টিমেট কমিটি কি? ওই যে একটু আগে বললাম যে একটা বাজেট হলো, এই বছর একটা বাজেট করা হলো, তো ওই বাজেটে যা যা বলা হলো যে দেশে এই জিনিস করতে হবে বা এই সেক্টরে এত টাকা বরাদ্দ হবে, এই সমস্ত জিনিস বাজেটে করা হয়। এখন এই বাজেটের বাস্তবায়ন করার জন্য কত খরচা হবে সেটা করে হলো এই এস্টিমেট কমিটি। হয়তো 200টা পুল তৈরি হবে বা 150টা কলেজ তৈরি হবে, সেনাকে হয়তো আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, বাইরে থেকে হয়তো 30টা যুদ্ধের জাহাজ কেনা হবে। এই সমস্ত বিভিন্ন যে বাজেট করা হয়, সেই বাজেট করতে গেলে টোটাল কত খরচ হবে সেই খরচের এস্টিমেট করে এস্টিমেট কমিটি। এছাড়াও এস্টিমেট কমিটি কাজ করে দেশ চালানোর জন্য সরকারের খরচ কিভাবে কমানো যায়। দেশ চালানোর জন্য সরকারের অনেক দিক থেকে অনেক অর্থ ব্যয় হয়, সেগুলোকে কিভাবে কমানো যায় সেই দিকে পরিকল্পনা করেও এই এস্টিমেট কমিটি। এছাড়াও এস্টিমেট কমিটি আরো ভাবনা চিন্তা করে দেখে যে কি কি পলিসি রান করলে সরকারের একটু লাভ হবে, আরো বেশি লাভ হবে, সরকারের আরো বেশি ইনকাম হবে, এই সমস্ত কিছু দেখে হলো এই এস্টিমেট কমিটি। এই এস্টিমেট কমিটিতে টোটাল 30 জন মেম্বার থাকে, আর এই 30 জনই লোকসভার মেম্বার হয়। লোকসভার মেম্বার মানে লোকসভার এমপি। লোকসভার টোটাল 30 জন এমপি মিলে এই এস্টিমেট কমিটি তৈরি হয়। এখন এই কমিটিতে শুধুমাত্র যে লোকসভার এমপিরা থাকে তা নয়, এই লোকসভার এমপিদের আন্ডারে কাজ করার জন্য বড় বড় অফিসাররা রয়েছেন, আইএএস, আইপিএস, আইআরএস অফিসাররা রয়েছেন। এই এস্টিমেট কমিটিটাই হলো সব থেকে বড় স্ট্যান্ডিং কমিটি। এই 30 জনের ভেতর একজনও মন্ত্রী থাকেন না। যেমন ধরলাম যে লোকসভার টোটাল 545 জন এমপির ভেতর 50 জন মন্ত্রী রয়েছে, তো ওই 50 জন কেউই এই এস্টিমেট কমিটিতে থাকবে না। এটা এস্টিমেট কমিটির কন্ডিশনে বলাই আছে যে এস্টিমেট কমিটিতে কোনো মন্ত্রীরা থাকবে না, মানে মন্ত্রী পরিষদের কোনো সদস্য থাকবে না, মানে কোনো মন্ত্রী থাকবে না, এক কথায় কোনো মন্ত্রী থাকবে না। এটা গঠন হয় 1950 সালে। এর যে হেড তিনি হলেন স্পিকার, লোকসভার স্পিকার। এরপরে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি, এটা সংসদের সব থেকে পুরনো কমিটি। এটা গঠন হয়েছিল 1921 সালে। এতে 22 জন মেম্বার থাকে। এই 22 জনের ভেতর 15 জন মেম্বার আসে লোকসভার আর 7 জন হলো রাজ্যসভার। এই কমিটিতে যারা থাকে তাদের কাজ কি? তাদের কাজ হলো এই যে এস্টিমেট কমিটি যে এস্টিমেট দিল সেই এস্টিমেটটাকে স্টাডি করা, সেই এস্টিমেটটাকে চেক করা। এর পাশাপাশি ক্যাগ যে রিপোর্টটা দেয়, মানে সরকারের খরচের যে রিপোর্টটা দেয় ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, তার রিপোর্টটাকেও দেখে এই পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। দেখে যে দেশের হিসাবে কোনো গরমিল হচ্ছে না তো, এস্টিমেটে কোনো গরমিল হচ্ছে না তো। এবার এখানে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে হেড হয় তিনি হলেন বিরোধী দলের প্রধান। সরকারে যে দল ক্ষমতায় রয়েছে তার অপোজিশনে যে দল রয়েছে সেই দলের যে হেড হয় তিনি হলেন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বা সবার উপরে বা হেড। এই এস্টিমেট কমিটির তৈরি করা রিপোর্ট যেহেতু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখে, ওই জন্য এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিটাকে এস্টিমেট কমিটির যমজ বোন বলা হয়। এরপরে আছে পাবলিক আন্ডারটেকিং কমিটি। পাবলিক আন্ডারটেকিং কমিটি কি করে? এটা দেশে যত পিএসইউ গুলো রয়েছে, মানে পাবলিক সার্ভিস আন্ডারটেকিং যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর দেশে কত এফেক্ট পড়ছে বা তাদের যে হিসাব সেইগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করে হলো এই পাবলিক আন্ডারটেকিং কমিটি। এবার এই পিএসইউ গুলো কোনগুলো? পিএসইউ হলো বড় বড় কোম্পানি, যে কোম্পানিগুলোর ম্যাক্সিমাম শেয়ার ভারত সরকারের রয়েছে, যেমন কোল ইন্ডিয়া লিমিটেড। এতেও টোটাল 22 জন মেম্বার থাকে, 15 জন লোকসভা থেকে আর 7 জন রাজ্যসভা থেকে। তো এই হলো ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি। এরপরে আছে ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি বা ডিআরএসসি। এটা কি? ভারতে বিভিন্ন দিকে কাজ করার জন্য যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে বা দপ্তর রয়েছে, যেমন শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর, গৃহ মন্ত্রণালয়, আমদানি রপ্তানি দপ্তর। এই যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, এই সমস্ত দপ্তরেরও কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য সংসদের মেম্বারদের নিয়ে কিছু কিছু গ্রুপ থাকে। তো সেই সমস্ত গ্রুপগুলোকেই বলা হয় ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি। এই রকম এই ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি আছে টোটাল 24টা। এই ডিআরএসসি বা এই ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি এটা প্রথম চালু হয়েছিল 1993 সাল থেকে। 1993 সালে এটাকে ফর্ম করা হয়, তারপর এটাকে প্রতি বছরই টানা হয়। মানে এটা এখন একটা স্ট্যান্ডিং মানে স্থায়ী সমিতি হয়ে গেছে।
এটাতে এখন রয়েছে 24টা কমিটি, কিন্তু 1993 সালে যখন ছিল তখন 17টা কমিটি ছিল, পরে একটা দুটো করে বাড়াতে বাড়াতে বর্তমানে এখন 7টা বেড়ে 24টা। এবার এই যে 24টা কমিটি, এই 24টা কমিটিরই প্রত্যেকটাতেই 31 জন করে মেম্বার থাকে। যেমন আমি যদি ধরি যে স্বাস্থ্য দপ্তর, তাহলে সংসদের যে স্বাস্থ্য দপ্তরের কমিটি রয়েছে, মানে যে হেলথ কমিটি, সেই হেলথ কমিটিতে কতজন মেম্বার থাকবে? 31 জন মেম্বার থাকবে। আর এই 31 জনের ভেতর 21 জন আসবে লোকসভা থেকে আর 10 জন আসবে রাজ্যসভা থেকে। 21 জন লোকসভার মেম্বার থাকে আর 10 জন রাজ্যসভার মেম্বার থাকে। তাহলে স্বাস্থ্য দপ্তরে যেমন 31 জন মেম্বার টোটাল, ঠিক একই রকম ভাবে যদি ধরি শিক্ষা দপ্তর, তাহলে সেই শিক্ষা দপ্তরেও টোটাল 31 জন মেম্বার থাকবে। এখানে এরকমটা হতেই পারে যে একজন ব্যক্তি হয়তো শিক্ষা দপ্তরেও মেম্বার আছে, মানে এডুকেশনাল কমিটিতেও মেম্বার আছে, আবার মেডিকেল কমিটিতেও মেম্বার আছে, আবার হয়তো কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যে কমিটি তাতেও মেম্বার আছে। মানে একজন ব্যক্তি একটার বেশি যে কোনো কমিটিতে মেম্বার থাকতে পারে, সেটা থাকতেই পারে, কিন্তু ওই কমিটিতে টোটাল কতজন? টোটাল 31 জন মেম্বার থাকবে, এটা বলা আছে। আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হলো এই যে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি, এই ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটির ভিতরে যে 3টে কমিটি আছে, এই 3টে কমিটিতেই কে কে থাকবে, মানে এই যে এস্টিমেট কমিটিতে এই যে 30 জন, যে কেউ 30 জন আসলেই কিন্তু আসতে পারবে না। এই 30 জনের ইলেকশন হবে, মানে ওই যে লোকসভার যে 545 জন, তাদের ভেতর একটা ইলেকশন হবে, মানে নির্বাচন হবে যে কে কে এই এস্টিমেট কমিটিতে যেতে চায়, তাদেরকে ভোট দেওয়া হবে। যদি ভোটে জেতে তবেই সে এই এস্টিমেট কমিটিতে যেতে পারে। তাহলে এই এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 3টে কমিটিতেই কি হয়? যাওয়ার জন্য ইলেকশন হয়, মানে নির্বাচন হয়। আর এই যে ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি, এখানে যে 24টা কমিটি আছে, এই 24টা কমিটিতে ইলেকশন হয় না, এখানে নমিনেশন হয়। তার মানে এর প্রত্যেকটা কমিটির যে হেড, যেমন এডুকেশনাল কমিটি, এডুকেশনাল কমিটির যে হেড, তিনি প্রত্যেক মেম্বারকে নমিনেশন করে দেন। মানে যদি চান যে আমাকে ওই কমিটিতে রাখবে, তাহলে আমাকে ওই কমিটিতে রাখতে পারে। আমি যদি লোকসভার এমপি বা রাজ্যসভার এমপি হই, তাহলে ওই এডুকেশনাল কমিটির যে হেড, সে চাইলেই আমাকে ওই কমিটিতে রাখতে পারে। তাহলে এখানে কি হয়? এখানে হয় নমিনেশন, এখানে হয় নমিনেশন। ডিআরএসসি তে হয় নমিনেশন, আর ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং কমিটি হয় ইলেকশন। এই প্রত্যেকটা কমিটি 1 বছরের জন্য হয়। 1 বছরের জন্য হয় মানে কি, এর যে মেম্বাররা তারা 1 বছরের জন্য থাকে। যেমন ধরলাম এই এস্টিমেট কমিটিতে 30 জন রয়েছে, এই 30 জন এই 2023 সালের জন্য থাকবে। আবার 2024 সালে যখন এই এস্টিমেট কমিটির 30 জন আসবে, তখন আবার ওই 30 জনের নির্বাচন হবে। তার মানে প্রত্যেক বছর এটা রিনিউ হবে। এই প্রত্যেকটা মেম্বারের টেনিওর কত? 1 বছর করে। এই কমিটির মেম্বারদের টেনিওর 1 বছর করে। প্রত্যেক বছর এটা রিনিউ হয়, প্রত্যেক বছর এখানে ভোট হবে, আর এখানে প্রত্যেক বছর নতুন নতুন করে নমিনেশন হবে। এরপরে আছে কমিটি টু এনকোয়ারি, মানে এনকোয়ারি কমিটি।